দিল্লিতে আজ বেজায় ঠান্ডা পড়েছে। প্রশান্ত মহাসাগরীয় কনকনে ঠান্ডা এসে একেবারে নাক মুখ চিরে ভেতরে প্রবেশ করছে। এলোমেলো বাতাসের তীব্রতায় ঝরে পড়া আকর্ষণীয় ম্যাপল পাতায় ভরে উঠেছে রাস্তাঘাট। আজকে আর যেন তেন শীতের পোশাক পরে শীত নিবারণ করার সুযোগ নেই। তাই তো উষ্ণ কোট, গ্লাভস, পায়ে বুট, মাথায় উলের বিনি হ্যাট পরে একেবারে রয়ে শয়ে বাইরে বেরিয়েছে অনু। আজ বাইরে না গিয়ে ভেলভেট কমফোর্টের মধ্যে শুয়ে আরাম করে ঘুমালে হয়তো সবচেয়ে বেশি ভালো হতো। কিন্তু আগামীকাল মায়ের অপারেশন, আজ না গেলে কেমন করে হবে? গত 2 দিন ধরে অরু আর কৃতিক বাড়িতে নেই। এই 2 দিনে ওর যথেষ্ট খেয়াল রেখেছে প্রত্যয়। সবসময় ফোন করে খোঁজ নেওয়া, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এগিয়ে দেওয়া, কিংবা নার্সিংহোমের কোনোরূপ জরুরি প্রয়োজনে ছুটে আসা। কী না করেছে! এত যত্ন, এত মূল্যায়ন। অনুর মতো কঠোর হৃদয়ের মেয়েটাও আজকাল প্রত্যয়ের প্রতি দুর্বলতা অনুভব করে। ইচ্ছে তো করে হৃদয়টা বের করে হাতে তুলে নিয়ে প্রত্যয়কে উপহার দিয়ে দিতে। আফটার অল হি ডিজার্ভ ইট। প্রত্যয়কে নিয়ে অসংখ্য দানাবাঁধার স্বপ্ন আর ভাবনারা মাথায় কিলবিল করছে অনুর। মাঝে মাঝেই অযাচিত মনে একাই ফিক করে হেসে উঠছে ঠোঁটজোড়া। এক মনে প্রত্যয়কে নিয়ে ভাবতে ভাবতেই কখন যে বাস স্টপেজের কাছে চলে এসেছে তার টেরও পায়নি অনু। যখন টের পেল তখন দেখল বাস এখনও আসেনি। অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তাই এগিয়ে গিয়ে একটা শিশিরে ভেজা বেঞ্চিতে হাত দিয়ে সামান্য পরিষ্কার করে সেখানটায় বসে পড়ল ও। বেঞ্চিতে বসার সঙ্গে সঙ্গে পুনরায় চোখের সামনে দৃশ্যগত হলো পূর্বের ন্যায় একই ঘটনা। এই নিয়ে পরপর 3 দিন ওই মেয়েটাকে প্রত্যয়ের সঙ্গে দেখেছে অনু। রাস্তার ওপাশের ক্যাফেটেরিয়াতে দাঁড়িয়ে আছে ওরা দুজন। প্রত্যয় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে মেয়েটাকে কিছু একটা বলে গাড়ি নিয়ে চলে যায়। প্রত্যয় চলে যেতেই একদম হুট করে অজ্ঞাত মেয়েটার চোখে চোখ পড়ল অনুর। এভাবে চোখাচোখি হাওয়ায় ভেতরটা কেমন আটকে উঠল ওর। তৎক্ষণাৎ তড়িৎ গতিতে চোখ নামিয়ে নিল অনু। জিভ দিয়ে অধর ভিজিয়ে বিড়বিড় করে বলল, কে এই মেয়ে? সবসময় প্রত্যয় সাহেবের সাথেই কেন দেখা যায় তাকে? ওনার বোন? কই, চেহারাতে তো কোনো মিল নেই। এই যে। অনুর অস্পষ্ট বিড়বিড়ানির মাঝে স্পষ্ট বাংলায় ওকে ডেকে উঠল কেউ। অনেকদিন পর অচেনা মুখে বাংলা আওয়াজ শুনে চট করে মাথা তুলে চাইল অনু। তবে সেই মানুষটিকে দেখে খুশি হওয়ার বদলে উল্টে ভ্রু কুঞ্চিত হয়ে গেল ওর। এ তো একটু আগে প্রত্যয়ের সাথে দাঁড়িয়ে থাকা সেই বাঙালি মেয়েটা। এখানে কি করছে সে? অনু চুপচাপ তাকিয়ে আছে দেখে মেয়েটা পুনরায় বলল, কানে শুনতে পাও না নাকি? মেয়েটার কথায় চরম ক্রোধের বহিঃপ্রকাশ ঘটল। কাওয়া নেই বলা নেই হুট করে এসে এভাবে খিটখিটে আওয়াজে কথা বলা মোটেই পছন্দ হলো না অনুর। মেয়েটার আচরণে সুন্দর মেজাজটা হঠাৎ করেই কেমন বিগড়ে গেল। তবুও যতটুকু সম্ভব নিজেকে সংবরণ করে কাট কাট আওয়াজে অনু বলল, কি চাই? অনুর থেকে বোধহয় এতটা কাঠিন্য আশা করেনি মেয়েটা। তাই ওকে চোখ পাকিয়ে গলার স্বর কঠিন করে বলল সে। অনু এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। 2 হাত বুকের উপর ভাঁজ করে রেখে ভ্রু উঁচিয়ে স্বাভাবিক ভঙ্গিমায় বলে উঠল, আপনাকে বলছি, কি চাই? মেয়েটা এবার তাচ্ছিল্য করে হেসে বলল, এই মেয়ে, কাকে কি বলছো তুমি? প্রত্যয়ের সাথে যে এত ধরাধরি করছো, আমি কে সেটা নিশ্চয়ই বলেছে। না, বলেনি। হয়তো সেরকম ইম্পর্ট্যান্ট কেউ না, তাই বলার প্রয়োজন বোধ করেনি। আপনার খুব বেশি বলার ইচ্ছে থাকলে আপনিই বরং বলুন, আমি শুনছি। আর হ্যাঁ, একটু জলদিই বলবেন প্লিজ, আমার তাড়া আছে। মেয়েটা খিটখিট করে বলে উঠল, বেশি স্মার্ট সাজার চেষ্টাও করো না, তাহলে পস্তাবে। হি ওয়াজ জাস্ট ইউজিং ইউ টু ফরগেট সামওয়ান, অ্যান্ড দ্যাট ওয়াজ মি। আমি ওর বিগত 7 বছরের ভালোবাসা। মেয়েটার কথায় অনু শুষ্ক ঢোক গিলল। মনের ভেতর বিশ্বাস হারানোর ভয়টা কুণ্ডলি পাকিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে। তবুও ভেতরের শঙ্কাটাকে নিঃশব্দে আড়াল করে বলল, আপনাদের ভালোবাসা যদি এতই পিওর হয়, এতই দৃঢ় হয়, তাহলে আমার কাছে কি চাইতে আসে আপনার বয়ফ্রেন্ড? ধরে রাখতে পারেন না? অনুর কথায় মেয়েটার আত্মবিশ্বাসের ভাটি পড়ল। সে কয়েকবার চোখের পলক ফেলে বলল, আমি ওকে চিট করেছি, বাট আই স্টিল লাভ হিম। আর আমি এও জানি ও আমার কাছে ব্যাক করবে, কারণ 7 দিনের ভালোবাসা 7 বছরের ভালোবাসার কাছে কিছুই না। অনু ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, স্টুপিড। অনু শব্দটা একটু উচ্চারণ করার সাথে সাথেই ওর চুল খামচে ধরল মেয়েটা। তারপর প্রচণ্ড ক্রোধে কাঁপতে কাঁপতে মেয়েটা বলল, তুই আমার প্রত্যয়ের ধারে কাছেও আসবি না, নয়তো আমার সুগার ড্যাডিকে দিয়ে
তোর খবর করিয়ে ছাড়বো। আমার হাত যে কতটা লম্বা সেটা তোর ধারণারও বাইরে। অনুর বিপরীতে কিছু বলবে তার আগে কোথা থেকে যেন ছুটে এসে এক ঝটকায় ধাক্কা মেরে মেয়েটার হাত সরিয়ে দেয় প্রত্যয়। অন্য হাতে অনুকে আগলে ধরে চিৎকার দিয়ে বলে ওঠে, আরে কেজি, রাস্তার মধ্যে কি করছো এসব? নেক্সট টাইম এভাবে পেছনে পড়ে থাকলে আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব তিন্নি। এতক্ষণে বাস এসে পড়েছে। পাবলিক প্লেস হওয়াতে চারিদিকে মানুষ জড়ো হয়ে গিয়েছে মুহূর্তেই। সবার দৃষ্টি এখন ওদের তিনজনের দিকে। কেউ কেউ তো সেই সুযোগ পেয়ে ভিডিও করা আরম্ভ করে দিয়েছে। অনু এতক্ষণ যাবৎ চুপ করেই ছিল, কিন্তু এই মুহূর্তে প্রত্যয়ের এসব আগলা দরদ ওর মোটেই ভালো লাগছে না। গা ঘিন ঘিন করছে। ইচ্ছে তো করছে প্রত্যয়কে সপাটে একটা চর মেরে দিতে, কিন্তু পাবলিক প্লেসে এসে নাটক করে কারোর হাসির পাত্র হতে চায় না অনু। তাই যথাসম্ভব দ্রুত গতিতে প্রত্যয়ের বাহু থেকে নিজেকে এক ছটকায় ছাড়িয়ে হাঁটা ধরল রাস্তার উল্টো পথে। ওকে এভাবে চলে যেতে দেখে প্রত্যয়ও হাঁটা দিল অনুর পিছু পিছু। প্রত্যয় পেছনে পেছনে আসছে। ব্যাপারটা বুঝতে পেরে অনু ঘাড় ঘুরিয়ে কাট গলায় বলল, ওখানেই দাঁড়ান, আর আসবেন না। অনুরোধ নয়, নিষেধ করছি। অনুর নিমপাতার মতন তেতো কথায় প্রত্যয় আর এগোতে পারল না। অগত্যায় দাঁড়িয়ে পড়ল রাস্তার মাঝখানে। অনু চোখ মুছতে মুছতে দ্রুত পায়ে হেঁটে চলে গেল সেখান থেকে। যতক্ষণ পর্যন্ত অনুকে দেখা যায় ঠিক ততক্ষণ ওর যাওয়ার পানে নিষ্প্রভ চোখে তাকিয়ে রইল প্রত্যয়। এক পাও ও নড়ল না। খুব ভোর নয়, সকাল পেরিয়ে বেলা গড়িয়েছে অনেকটা। চারিদিকে সূর্যের সোনালি আলোর ঝলকানি। অনু সেই কখন থেকে কৃতিকের রুমের সামনে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করছে। মনে মনে ভাবছে, শুনেছি ভোর রাতে রুমে ঢুকেছে, এখনও ঘুমিয়েছে কি না কে জানে। নক করবো কি করব না, করবো কি করব না, না থাক চলে যায়, না একবার করেই দেখি। অরু যখন কি করবে না করবে ভেবেই কুল পাচ্ছিল না, তখনই ভেতর থেকে ডেকে ওঠে কৃতিক। তোর পায়চারিতে মাথা ঘুরাচ্ছে আমার, ভিতরে আয়। অরু চট করে দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি কি করে বুঝলেন আমি দাঁড়িয়ে আছি? কথাটা বলে ভেতরে ঢুকতেই চোখ দুটো খিঁচে বন্ধ করে দ্রুত পেছনে ঘুরল অরু। কৃতিক গায়ে শার্ট চড়াচ্ছে। ওর জিম করে কৃত্রিম উপায়ে বানানো ভি শেপ পৃষ্ঠদেশ স্পষ্ট দৃশ্যমান অরুর চোখে। এভাবে অসময়ে এসে পড়ে নিজেই লজ্জিত হলো ও। অরুর কথার জবাবে কৃতিক সামনে ঘুরে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, মেবি আমি তোর শরীরের গন্ধ পাই। অরু এখনও পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে দেখে কৃতিক পুনরায় বলে, হয়ে গিয়েছে, তাকাতে পারিস। ওর যেন কিছুই বোঝেনি, লজ্জাও পায়নি। সেভাবে করেই মুখভঙ্গিমা স্বাভাবিক রেখে ঘুরে বলল, আপনি কি ভ্যাম্পায়ার? না মানে শুনেছি ভ্যাম্পায়ার মানুষেরা গন্ধ পায়। ড্রেসিং টেবিলের উপর থেকে ব্ল্যাক বেল্ট ঘড়িটা হাতে পড়তে পড়তে কৃতিক বলে, বেশি বেশি ফ্যান্টাসি বই পড়লে এই হয়, মাথার মধ্যে সব ভূত পেট ভর করে বসে আছে। ক্লাসের বই তো খুলেও দেখিস না। এবার ইউএসএ ফিরে আয়, তোকে দেখে নিচ্ছি আমি। পড়াশোনার কথা আসতেই অরু দ্রুত কথা ঘুরিয়ে কাজের কথায় চলে এলো। মেইন মিনিয়ে বলল, আপনার ফোনটা একটু দিবেন, আপনাকে কল করতাম। রাতের ফ্লাইটে তো ফিরেই যাচ্ছি, কল করার আবার কি আছে? জবাবে অরু ঠোঁট উল্টে বলে, আপার জন্য মন খারাপ লাগছে, আমি কথা বলতে চাই। কৃতিক নিজের হাতের কাজ করতে করতে বলল, জ্যাকেটের পকেটে আছে, খুঁজে দেখ। আর হ্যাঁ, আমার সামনে বোনের সাথে একদম ন্যাকামি করবি না। যা কথা বলার নিজের রুমে গিয়ে বল। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফোন নিয়ে দ্রুত বেরিয়ে যায়। তারপর আবারও কি ভেবে যেন ফিরে এসে বলে, ফোনের পাসওয়ার্ডটা? তোর আর আমার বার্থডে। অরু হতবাক হয়ে পুনরায় শুধালো। কে? কৃতিক ঘাড় ঘুরিয়ে ধমকে সুরে বলল। কানে কম শুনছিস? অরু ভয়ে তটস্থ হয়ে এদিক ওদিক ঘাড় নাড়িয়ে আবারও দৌড়ে চলে যায়। যেতে যেতেই লক খুলে কল লাগায় অনুর নাম্বারে। একবার দুইবার তিনবার গিয়ে চারবারের মাথায় কল তুলল অনু। হ্যালো আপা। এপাশ থেকে অরুর উৎসুক গলা শুনেই তেঁতে উঠল অনু। গলার স্বরে হাজারো বিরক্তি টেনে এনে ঝাঁঝ নিয়ে বলল, কি সমস্যা? কল দিয়েছিস কেন? আমাকে একা রেখে সৎ ভাইয়ের টাকায় থাইল্যান্ড গিয়েছিস, ঘুরছিস ফিরছিস খাচ্ছিস এনজয়ও করছিস, তবুও স্বাদ মিটছে না? নাকি আমাকে ইউজ করে আমার ঘাড়ে পা দিয়ে জীবন কাটানোর শখ এখনো মেটেনি? অনুর তিক্ত কথা চড়াত করে মস্তিষ্কটা ঝাঁঝিয়ে উঠল অরুর। ও নিজেও তেজি স্বরে বলল, মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস তখন থেকে। কি হয়েছে, কি করেছি আমি? অনু উল্টে ক্রোধ দেখিয়ে বলল, যা বলেছি একদম ঠিক বলেছি, বুঝে শুনেই বলেছি। তোরা সবাই আমাকে ব্যবহার করিস নিজেদের প্রয়োজনে,
কেন বলতো? সব সময় তোদের চিন্তাই আমার কেন করতে হবে? আমার কি ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই? অরু এবার নরম সরে শুধালো। কি হয়েছে আপা? অরুর প্রশ্নের কিঞ্চিত পরোয়া না করেই অনুর মুখে যা আসছে উন্মাদের মতো তাই বলে যাচ্ছে। অরু জানে আপার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, পরে আবার নিজেই সব সামাল দেয়। তাই এত এত তিক্ত কথার বিপরীতে অরু নিজের রাগ সম্বরণ করে আবারও জিজ্ঞেস করলো। কি হয়েছে বল না আপা, কে কি বলেছে তোকে? মা ঠিক আছে? আমি ওর একধারে প্রশ্নের এক পর্যায়ে অনু নিজের খেই হারিয়ে চেঁচিয়ে বলে উঠল। তুই এবার আমাকে বিচারকদের মতো প্রশ্ন করা বন্ধ কর অরু। আমি বিরক্ত তোর এসব প্রশ্নে। তোর এত আনন্দ আমার সহ্য হচ্ছে না। আমার ঘাবড়ে পা দিয়ে এভাবে জীবন কাটাতে লজ্জা হয় না তোর? আর কতদিন আমার উপর ভরসা করে বাঁচবি? তোদের দেখভাল করতে করতে হাঁপিয়ে উঠেছি আমি। এবার একটু রেহাই দে। এবার অন্তত আমাকে ইউজ করা বন্ধ কর। আমি তোকে ইউজ করি? হ্যাঁ করিস। তোরা সবাই মিলেই আমাকে নিজেদের স্বার্থে ইউজ করিস। এবার আমাকে আমার মতো বাঁচতে দে অরু। এক নাগাড়ে চোখ খিচে কথাগুলো বলে মুখের উপর ফোন কেটে দিল অনু। ওদিকে অনুর বলা শেষ কথার মধ্যেই অগ্নিস্ফুলিঙ্গ অনুভব করলো অরু। কষ্টের সীমানা পেরিয়েছে, মেজাজ চলে এসেছে সপ্তম আসমানে। ইচ্ছে করছে আশেপাশের সব কিছু ভেঙে গুড়িয়ে ফেলতে। নিজের অজান্তেই ধপ করে বসে পড়ল মেঝেতে। দু হাতে নিজের লম্বা চুলগুলো মুষ্টিবদ্ধ করে নীরবে চোখের জল ফেলতে ফেলতে অস্পষ্ট সুরে অরু বলল। তার মানে মায়ের অবর্তমানে আপাও আমাকে করুণা করে এসেছে? কোনো ভালোবাসা নেই, সবটাই করুণা। সবাই করুণা করে আমাকে। এলিসার বাবাকে থাইল্যান্ডের পুলিশ অ্যারেস্ট করেছে। এবার আর প্রমাণ ছাড়া নয়, সুস্পষ্ট প্রমাণ সমেত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যেহেতু ওর বাবা জেলে আছে, সেহেতু এলিসাকে ব্ল্যাকমেইল করার মতন আপাতত কেউ নেই। বলতে গেলে এলিসা এখন পুরোপুরি নিরাপদ। সায়রের কথায় অর্ণব আর কৃতিক হ্যাঁসূচক মাথা নাড়ালো। অর্ণবের হ্যাঁসূচক সম্মতি শুনে সায়র এবার উচ্ছ্বাসিত সুরে বলল। তাহলে তো আমাদের মিশন কমপ্লিট। আজ রাতেই পার্টি করলে কেমন হয়? এবার অর্ণব বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে বলল। তুই কি পাগল? এলিসার মন ভালো নেই আর তুই আসিস তোর পার্টি নিয়ে? কৃতিক কিছু একটা ভেবে পায়ের উপর পা তুলে বলল। আমার হাতে সময় নেই, কাল ভার্সিটিতে এক্সাম ফিরতে হবে। সায়র হতাশ হয়ে বলল। তোরা না থাকলে আমি কি জিন ভূতের সাথে পার্টি করব নাকি? চল রাতেই ফিরে যাই তাহলে। কথাটা শেষ করে সায়র কেবলই বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ওর সামনে ডিভানটায় এখনো কৃতিক পায়ের উপর পা তুলে বসা। তখনই কোথা থেকে যেন অরু এসে এক প্রকার হামলে পড়ল সায়রের উপর। ওর চেহারা বিভৎস, চুলগুলো এলোমেলো, চোখ দুটো টলছে, সেটা থেকে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। অরুর আশেপাশের কারোর দিকে নজর না দিয়েই সায়রের কলা দুটো শক্ত করে চেপে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল। সায়র ভাইয়া, বিয়ে করবেন আমায়? আপনার তো কোনো গার্লফ্রেন্ড নেই। তাছাড়া আপনার মাথার সবগুলো তারও তো ঠিকঠাকই আছে। আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমি কারো বোঝা হয়ে থাকতেও চাই না, কারো করুণার পাত্রী হতেও চাই না, আর এক মুহূর্তেও না। বিয়ে করবেন আমাকে? হতে পারে আমি আপনার চেয়ে বয়সে একটু বেশি ছোট, তাতে কি আসে যায়? ভালো করে তাকিয়ে দেখুন, আমি সুন্দরী। এদিকে সায়র অরুকে কি দেখবে? অরুর পেছনে দাঁড়িয়ে থাকা কৃতিককে দেখেই ওর গলা শুকিয়ে এসেছে। কৃতিকের জ্বলন্ত আগ্নেয়গিরির দাবানলের মতোই চোখ দুটোই দেখেই ওর হাত পা কেমন কেঁপে কেঁপে উঠেছে। চোখ দিয়ে বারবার কৃতিককে ইশারায় করে বোঝাচ্ছে। ভাই, আমি কিছু জানি না। তোর জানের জান পরাণের পরাণ আরুই আমাকে ইচ্ছা করে ফাঁসাচ্ছে। কৃতিক এক নজর সায়রকে পরখ করে কপালে দু আঙুল ঠেকিয়ে কিছু একটা ভাবল। তারপর হুট করেই উঠে দাঁড়িয়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে ওকে ইচ্ছে মতো টানতে টানতে বেডরুমে নিয়ে ছুঁড়ে মারল। অকস্মাৎ টাল সামলাতে না পেরে অরু হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল। দাঁড়ানো থেকে এভাবে হুট করে মেঝেতে পড়ায় কোনোই আর হাঁটুর অবস্থা বেগতিক। কাঁদতে কাঁদতে অরু নিজেকে সামলানোর চেষ্টা করছে খুব, কিন্তু প্রচণ্ড আঘাতে হাত পাগুলো যেন অসাড় হয়ে পড়েছে ওর। ওকে ছুঁড়ে ফেলে দিয়ে কৃতিক নিজের দু পকেটে হাত গুজে দাঁড়িয়ে স্পষ্ট কণ্ঠে বলল। আমি আসছি, ততক্ষণ এখানেই পড়ে থাক। অন্য কারো শরীরে হাত ছোঁয়ানোর শাস্তিটা সময় হলে টের পাবি। অরুকে নিজের রুমে আটকে রেখে কৃতিক আবারও ওদের কাছে ফিরে আসে। অর্ণব সাহেব এরিশা তিনজনই ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে কৃতিকের পানে। সবাইকে নিশ্চুপ হয়ে তাকতে দেখে সাহেব একটু সাহস করে বলে ওঠে।
কি করছিস ওর সাথে? সাফির ফোনা তোলার মতো তড়িৎ গতিতে সায়রের দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে কৃতিক বলে। যা ইচ্ছে করেছি, আমাদের প্রাইভেট কথাও তোকে শেয়ার করতে হবে? সায়র কিছু বলতে যাবে তার আগেই অর্ণবকে থামিয়ে দিয়ে বলল, আর একটা কথা বলবি না শেওর, নয়তো কৃতিকের হাতে আজকে তোর খেল খতম। বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে কৃতিক নিজের পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে অর্ণবের হাতে দিয়ে বলে। ডকুমেন্টসগুলো যত দ্রুত সম্ভব বের কর। পেন ড্রাইভটা হাতে নিয়ে সেটাকে উল্টে পাল্টে দেখে অর্ণব নিজের ঠোঁট কামড়ে বলল, একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না ব্যাপারটা? অর্ণবের কথায় ওর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কৃতিক। কৃতিকের চোখের হিংস্রতা দেখে অর্ণব চোখ নামিয়ে নিলে এলিসা এগিয়ে এসে অর্ণবের কাঁধে হাত রেখে বলল, জেকে যা করতে চাইছে সেটা ওকে করতে দে অর্ণব। অর্ণব এলিসার দিকে তাকিয়ে ছলছল নয়নে বলে ওঠে, তুই বললে আমি সব কিছু করতে রাজি জান। তুই শুধু একবার বল, জেকের সাথে আমারটাও। অর্ণব কিছু বলবে তার আগেই নিজের 3 ইঞ্চির হাই হিল নিয়ে অর্ণবের পায়ের উপর দাঁড়িয়ে পড়ল এলিসা। অতঃপর ওর কাদো কাদো মুখের দিকে তাকিয়ে মেকি হেসে এলিসা শুধায়, কি যেন বলছিলি, আবার একটু বল। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে, সূর্যের আলো পূব আকাশ থেকে পশ্চিমে গিয়ে ঠেকেছে। ওরু এখনও মেঝেতে বসে বিছানায় মাথাটা এলিয়ে দিয়ে ফুপিয়ে কাঁদছে। অনেকক্ষণ ধরে একটানা কাদার ফলে ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছে ওর ক্রন্দনরত ছোট্ট শরীরটা। তখন আপার সাথে রাগ করে কি বলতে কি বলেছে, কাকে বলেছে কিছুই মাথায় ঢোকেনি। অথচ এখন সেসব কথা মনে পড়লেই ইচ্ছে করছে নিজের মাথায় নিজের বাড়ি মেরে বেহুশ হয়ে যেতে। সবার সামনে কতটা নির্লজ্জের মতো সায়রকে গিয়ে বিয়ের কথা বলেছে ও। এখনও ভাবলেও বিরক্তিতে শরীরটা চিরবিড়িয়ে উঠেছে। সবাই কি ভেবেছে কে জানে, যে যা ভাবার ভাবুক। তবে ওরও ঠিক করেই নিয়েছে সায়রের মুখোমুখি আর এ জীবনেও হবে না ও। কী করেই বা হবে? সায়রকে দেখলেই তো নিজের করা মস্ত বড় বোকামির কথা বারবার মনে পড়ে যাবে। সকালের কর্মকাণ্ডের কথা ভেবেই হাত পা ছড়িয়ে আরও এক দস্তুর কেঁদে ভাসালো ওরু। তারপর মনে মনে ভাবল, আপাকে আরেকবার কল করে দেখলে কেমন হয়? এখন তো রাগ কমেও যেতে পারে। যেই ভাবা সেই কাজ। ওরু দ্রুত গতিতে এগিয়ে গিয়ে বিছানার আশেপাশে কৃতিকের মোবাইলটা খুঁজতে লাগলো, কিন্তু মোবাইলের জায়গায় অন্য কিছু হাতে এলো ওর। নরম বিছানার পাশেই যে কুশনটা রাখা থাকে তার পাশে ওর রূপলি নুপুরটা আঁকাবাঁকা হয়ে পড়ে আছে। এত বছর ধরে পায়ে পড়ে থাকা নিজের সুপরিচিত নুপুরটা দেখে ওর দ্রুত গিয়ে সেটাকে হাতড়ে নিল। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, আরে এটা তো আমার নূপুর। এলিসা আপুর জন্মদিনের পার্টিতে হারিয়ে ফেলেছিলাম। এটা ওনার কাছে কি করে এলো? আর ওনার কাছে যদি থাকবেই তাহলে সেদিন কেন জিজ্ঞেস করলো আমার নূপুর কোথায়? আশ্চর্য মানুষ তো। আমার নূপুর দিয়ে ওনার কি কাজ? এক মনে কথাগুলো বলে অরু পা বাড়িয়ে দেয় নিজ হাতে নুপুরটা পরার জন্য। ঠিক তখনই বাইরে থেকে আগমন ঘটে কৃতিকের। ও হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করে বেড সাইডের টেবিল থেকে কিছু কার্ড নিয়ে নিজের ওয়ালেটে ভরে নেয়। অতঃপর অরুর হাত হ্যাচকা টান মেরে ওকে দাঁড় করিয়ে দিয়ে বলে, চল। চল মানে কোথায় যাব? অরু ভ্রু কুঞ্চন করে বলল। কৃতিক জবাব দেয় না কোনো রূপ, বড় মুখে জোর জবরদস্তি করে টানতে টানতে বাইরে নিয়ে যায়। কে শোনে কার কথা? কৃতিকের স্থবির চোখ মুখ আর ভাবমূর্তি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে ওর শ্রবণ শক্তি হারিয়ে গিয়েছে। এক মনে এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে কখন যে উত্তাল প্রশান্ত মহাসাগরের সামনে এসে দাঁড়িয়েছে তার হদিশ নেই অনুর। মাথার উপর গোল্ডেন গেট ব্রিজ, তাতে হাজারো মানুষের ঢল, আর তার নিচে সুবিশাল সমুদ্রতট। এখানেই তো প্রথমবার প্রত্যয়ের বুকে মাথা রেখেছিল অনু। কতটা প্রশান্তি আর কতটা আবেগাপ্লুত হয়ে প্রত্যয়ের উপর নিজের ক্লান্ত শরীরের ভার ছেড়েছিল। প্রত্যয়ের আন্তরিকতা মাখা হাসি, মাথায় বুলানো আদুরে হাতের পরশ, রাতের আধারে একান্তে বৃষ্টি স্নান, সব কিছুই কি তাহলে মিথ্যা ছিল? প্রত্যয় তার 7 বছরের ভালোবাসা ভুলে যেতে কেবলমাত্র ওকে ইউজ করেছে, এটাই কি সত্যি? তিনি নামক মেয়েটি কি সত্যি বলছে? অনু কি তবে শুধুই অন্য একজনের জায়গা পূরণ করে ইউজ হয়েছে মাত্র? ইউজ শব্দটা সেই সকাল থেকেই মাথার মধ্যে গেড়ে বসেছে ওর। কিছুতেই শব্দটাকে সরানো যাচ্ছে না মাথা থেকে। ইউজ শব্দটা নিয়ে ভাবতে ভাবতেই অরুণ মনে পড়ে যায় সকালের কথা। নিজের ব্যতিগ্রস্ত হৃদয়টাকে সামাল দিতে না পেরেই সকালবেলা যা নয় তাই বলেছে অরুকে। নিজের ছোট্ট বোনের প্রতি এরূপ জঘন্য আচরণ করে প্রত্যয়ের উপর জমে থাকা রাগ
অরুর উপর ঢেলে এখন অনুশোচনায় বুক ফেটে কান্না আসছে অনুর। কি করছে অরু? ঠিক আছে তো, নাকি আপার উপর অভিমান করে ভুলভাল কিছু করে বসছে ওর ডান পিঠে বোনটা? হাজারো অজানা প্রশ্ন এসে বাড়ি খাচ্ছে অরুর মস্তিষ্কে। ও আর ভেবে সময় নষ্ট করতে পারল না। তৎক্ষণাৎ অরুর সাথে কথা বলার জন্যই দ্রুতই ফোন বের করে কল লাগালো কৃতিকের নাম্বারে। কিন্তু দুঃখের বিষয়, বারবার ফোন করার পরেও কেউ ফোনটা তুলছে না। কি করে তুলবে? ফোনটা যে সে সকাল থেকেই মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। এদিকে অরুকে কলে না পেয়ে শব্দ করে কাঁদতে কাঁদতে অনু বসে পড়ে বালু আস্তারিত স্যাঁতস্যাঁতে বেলাভূমিতে। সন্ধ্যা রাতে রিসর্টের সামনে বাইক থামিয়ে অরুর বাহু ধরে এক প্রকার টেনে বাইক থেকে নামালো কৃতিক। অরুর চোখ মুখ বিমর্ষ, ওর গালে 5 আঙুলের দাগ সুস্পষ্ট, মাথাটা নুয়ে রেখেছে সেই কখন থেকেই। কৃতিক নিষ্প্রভ চোখে অরুর দিকেই ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে। ওর কাছে এই ফোলা ফোলা চোখের অরুকে বরাবরই সুন্দর লাগে। আজ মনে হচ্ছে আরও একটু বেশি সুন্দর লাগছে। অরুর পরনে ছিল সুতির ঘাগরা, ওভারসাইজ টপসের উপর বাঞ্জারা কারুকার্যের কোটি। লম্বা হাঁটু চুলগুলো ঢিলেঢালা করে হাত খোপা করে বাঁধা। এতক্ষণ ধরে রাখা হেলমেটটা পরে থাকায় খোপাটা মনে হচ্ছে আরও ঢিলেঢালা হয়ে গিয়েছে। এখনই খুলে পড়বে ভাব। দুধে আলতা রাঙা মুখটা কেঁদে কেটে লাল বর্ণ ধারণ করেছে। তবে সন্ধ্যা রাতের হ্যাজাকের আলোয় এই লাল লাল চেহারায় বড়ই মায়াবী লাগছে তাকে। যে কেউ দেখে বলবে নতুন বিয়ের সিঁড়ি জেগেছে মেয়ের মুখে। খানিকক্ষণ বাদে ওদের পেছনে পেছনে উবার থেকে নেমে এলো এলিসা, অর্ণব, সায়রও। কারোর মুখে কোনো টু শব্দ নেই ওদের। চারিদিকে পিনপতন নীরবতা। ওরও চুপচাপ মাথা নুয়ে দাঁড়িয়ে আছে সেই তখন থেকে। গলায় রজনীগন্ধা আর গোলাপ দিয়ে তৈরি তাজা ফুলের মালা, হাতেও একটা ঝুলানো। এটা বোধহয় কৃতিকেরটা। অরুর মলিন মুখটার দিকে তাকিয়ে এলিসা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বন্ধুর বেলাতেই বরাবরই ওরা স্বার্থপর হয়ে যায়, আজও তাই হয়েছে। তবে এখন অরুকে ভেতরে নিয়ে কিছু খাওয়ানো উচিত। মেয়েটা সারাদিন না খেয়ে আছে। তাই চারিদিকে নীরবতা ভেঙে এলিসা বলে ওঠে, তোরা কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকার প্ল্যান করেছিস? হ্যাঁ, যদি তাই হয় তাহলে দাঁড়িয়ে থাক, আমি আর ওরও ভেতরে গেলাম। ওরা সবাই এখনও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এলিসা অরুকে সাথে করে নিয়ে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। পেছন থেকে কৃতিক ডেকে ওঠে ওদের। এলিসা শোন। এলিসা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে ওর পানে চাইলে কৃতিক একটা সাইন করা চেকের পাতা এলিসার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা ওর মোহরানার টাকা, ওকে দিয়ে দিস। এলিসা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চেকটা হাতে নিয়ে ভেতরে চলে যায়। ওদিকে কৃতিকের কাণ্ডে সায়র আর অর্ণব অবাকে চরম সীমানায় গিয়ে চোখাচোখি করে দুজনেই একই সুরে বলে উঠল, পৃথিবীতে একমাত্র বোধহয় এই প্রথম বিরল ঘটনা যেখানে স্বামী তার বউকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে মোহরানা উসুল করে দিল। ওদের কথায় ধ্যান নেই কৃতিকের। ও তো সেই কখন থেকে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে অরুর যাওয়ার পানে তাকিয়ে আছে। অরু চলে গিয়েছে বহুক্ষণ আগে, তবুও তাকিয়ে আছে। অদূরে কোনো এক বাঙালি ক্যাফে থেকে তখনও কানে ভেসে আসছে বেসুরো দুটো লাইন, আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি, প্রকাশ করি কম।